সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা শিশুদের রোগবালাই নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে এই সময় আমরা জানি যে গ্রীষ্ম প্রায় শেষের দিকে, বর্ষা সমাগত এবং বৃষ্টি হচ্ছে বাইরে। এই সময় কিন্তু চারদিকে দেখা যাচ্ছে যে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে এবং শিশুদের মধ্যে আরেকটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে অনেকে স্ক্যাবিস বা বিভিন্ন রকম চর্মরোগেও কিন্তু আক্রান্ত হচ্ছে। এছাড়াও সাধারণ যে রোগগুলোতে সাধারণত ওরা আক্রান্ত হয়ে থাকে এই সময়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। এবং আমরা জানি যে বাবা মারা ভীষণ উদ্বিগ্ন থাকেন যে এই সময়টিতে তাদের যত্নটি নিয়ে, বিশেষ করে বর্ষাকালে কিভাবে শিশুটির যত্ন নিতে হবে, তাদেরকে কিভাবে পরিপূর্ণভাবে প্রতিপালন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, শিশু রোগ বিশেষজ্ঞ, সাবেক অধ্যক্ষ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং সাবেক অধ্যক্ষ মন্নু মেডিকেল কলেজ এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে শুরুতে আমার যে কথাটি বললাম, শিশুরা তো ভীষণ আদরের, যত্নের, তাদের প্রতিটি পদক্ষেপ বাবা মার জন্য উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। আমি জানি না এই সময়টি আসলে ফ্লু সিজন কিনা, কিন্তু প্রচুর শিশুরা আপনাদের চেম্বারে আসছেন সাধারণ সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য, এবং এই জ্বরের সাথে আরও উপসর্গ যোগ হচ্ছে অনেকেই শরীর ব্যথা বা জয়েন্ট পেন নিয়ে কিন্তু অনেকে কমপ্লেন করছে, অনেকে ডায়রিয়া নিয়ে আসছেন এই সময়। তো এই কি ধরনের আসলে রোগগুলো এই সময় পেয়ে থাকেন এবং এই সময় জ্বরের প্রধান কারণগুলো কি হতে পারে স্যার? আপনারা যথার্থই বলেছেন। জ্বর নিয়ে প্রতিনিয়ত আসে শিশুরা। জ্বরের মেইন কারণ হলো চেঞ্জ অফ ওয়েদার। এখন সেই থেকে আজকে দেখেন সারাদিনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি একটা কারণ। বাচ্চারা তো বৃষ্টি হলেই তাদের প্রবণতা থাকে হাতটা বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানিটা অনুভব করতে। এটা কিন্তু বাচ্চাদের একটা প্রবণতা, ছোট বাচ্চাদের। হ্যাঁ, তো সেটা তারা করে এবং তাতে তারা দেখা যায় সর্দি, কাশি, তারা এগুলিতে আক্রান্ত হয়। দ্বিতীয়ত, বাচ্চাদের কতগুলি জিনিস আছে। এখন যে বাচ্চাগুলি ছোট বাচ্চা, তাদের বেশিরভাগ বাচ্চা যারা টডলার্স, তাদের একটা আছে বাইরের খাবার খাওয়ার প্রতি। তারা বাইরের খাবারের প্রতি খুব আকর্ষণ থাকে এবং বাইরের অনেক খাবার, যে খাবারগুলি খেলে তাদের পুষ্টিহীনতা হয় এবং তাদের স্বাস্থ্যের বেশ ক্ষতি হয় এবং পক্ষান্তরে তারা ডায়রিয়াতেও আক্রান্ত হয়ে থাকে। এই জিনিসগুলি এদিকে খেয়াল রাখতে হবে। তো আমি সেই জন্যই বলতে চাই যে যদি আমরা প্রতিরক্ষার দিকটা চিন্তা করি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাচ্চাদের আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে 6 মান্থ। এটার কোনো বিকল্প নেই। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে এবং 6 মাস পরে বাচ্চাদেরকে আমরা খাওয়াবো ঘরের তৈরি খাবার, ওই সেরিল্যাক না বা অন্যান্য কোনো। আমি খাবার দাবার বিষয়ে আপনার কাছে আলাদাভাবে আসবো, তার আগে আমি জেনে নিই যে এই সময়ে সাধারণত কোন কোন রোগের প্রাদুর্ভাব ঘটছে। আপনি এটি বললেন জ্বরের কথা, আর ডায়রিয়ার কথা, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কিওলাইটিস, মাঝে মাঝে নিউমোনিয়ার বাচ্চাও আসে, নিউমোনিয়া নিয়েও আসে। তার ডায়রিয়া তো একটা কমন জিনিস, ডায়রিয়া নিয়ে আসতেছে এরা। আর তাদের অপুষ্টি একটা কারণ। এই স্কিনের কোনো সমস্যা নিয়ে আসে কিনা এই সময়ে? মানে আমরা এই যে পেপার পত্রিকায় দেখছি যে স্ক্যাবিস এখন অনেক পরিমাণে ছড়িয়ে গেছে, মানে একেবারে মহামারী। কারণ হলো যে এই আর্দ্রতা একটা কারণ স্ক্যাবিসের। এই যে বৃষ্টি হচ্ছে, স্ক্যাবিসে ছড়িয়ে যাচ্ছে এবং স্ক্যাবিসটা এরকম সাংঘাতিক ছোঁয়াচে। হ্যাঁ, পরিবারের একটা শিশু আক্রান্ত হলে অন্যান্য শিশুরা আক্রান্ত হয়। মনে করেন স্কুল থেকে একটা শিশু আক্রান্ত হয়ে আসছে, সেই শিশুটা পরিবারের অন্যান্য যে শিশু আছে ছোট বড় তাদেরকে আক্রান্ত করে। খুবই আর কি ছোঁয়াচে। আমরা আসছি দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আজকে শিশু বিশেষজ্ঞ, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার শিশুকে নিয়ে, আমাদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। স্যার, আমরা যে কথাটি বলছিলাম যে স্ক্যাবিসের কথাটি বলছিলাম। স্ক্যাবিস আসলে দেখা যাচ্ছে বিভিন্ন হোস্টেল, মাদ্রাসা, যেখানে অনেকে একসঙ্গে থাকেন, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি। সারা বছর কারো না কারো এটা লেগেই আছে এবং কারণটা কি? ক্রাউডেড সিচুয়েশনে থাকে, তাদের এই জিনিসটা থাকবে এবং এটা ছোঁয়াচে এবং এটা চিকিৎসাও অনেকটা দুরূহ। এত ইজি চিকিৎসা নয় যে আমি একটা মলম দিলাম চলে গেল, তা না। স্ক্যাবিসের চিকিৎসা কমপক্ষে 48 আওয়ার্স লেগে যায়, বুঝছেন? যেটাই দেন
48 এর মতো সময় লাগে। সময় লাগবে এবং একই সঙ্গে যে তার পরিধেয় বস্ত্র জি, জি, যেগুলো সবকিছুর রয়েছে দিকে খেয়াল রাখতে সেগুলোকে হবে। আসলে পরিধেয় ভালো বস্ত্র, করে অন্যান্য জিনিসপত্র আছে এগুলি খেয়াল গরম রাখতে পানি হবে। দিয়ে ধুতে হবে এবং জি, জি। একজনের সাথে আরেকজনের কন্ট্যাক্টটি বাঁচিয়ে চলতে হবে। এটি আসলে ভীষণ কঠিন হয়ে যায় যদি আসলে হোস্টেল বা ওই ধরনের জায়গাগুলোতে। সেটি আমরা বলছিলাম। আমরা যদি স্ক্যাবিস পরবর্তী জটিলতা নিয়ে যদি একটু চিন্তা করি, স্ক্যাবিস যদি কারো থেকেই যায় তাহলে কি ক্যাবেজ পরবর্তী যদি ইনফেক্টেড হয় তাহলে সেই বাচ্চাগুলি কিডনিকে ইনভলভ করতে পারে। সেটি যদি আমাদের একটু বলতেন, কারণ এটি সেই কিন্তু ভীষণ কিডনিতে গুরুত্বপূর্ণ। আপনার ওই ক্যাবেজের যে ক্ষতস্থানটা আছে সেখান থেকে একটা ব্যাকটেরিয়া ঢুকে যায়, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। সেটা কিডনির সঙ্গে রিয়েক্ট করে অ্যাকুট গ্লোমেরুলারনেফ্রাইটিস করে এটাকে, মানে যেটা অ্যাকুট গ্লোমেরুলারনেফ্রাইটিস, বাচ্চাদের চোখ মুখ ফুলে যায়, পেশাব কম হয়ে যায় এবং তারা ওটাতে আক্রান্ত হয়ে অনেক সময় তারা এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কঠিনও হতে পারে। অ্যাকুট গ্লোমেরুলারনেফ্রাইটিসের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে তার রেনাল ফেলিউর হতে পারে, জি। তার হার্ট ফেল করতে পারে, এই সমস্ত জিনিসগুলি তারা ভুগতে পারে। তাহলে স্ক্যাবিসটি যত আসলে সাধারণ রোগ হিসেবে আমরা বিবেচনা করি, অত সাধারণ রোগ কিন্তু নয় আসলে এর পরবর্তী জটিলতা কিন্তু এত সহজ নয়। কাজে এটিকে কিন্তু গুরুত্বের সাথে ট্রিটমেন্ট করা দরকার। আমরা অনেক সময় দেখি যে স্ক্যাবিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় ফার্মেসি থেকে বা ওরা ওখান থেকে মানে সাধারণত খোস পাতলা চুলকানি যেটা বলে আর কি, নিয়ে ওরা নিজেরাই অনেক সময় ট্রিটমেন্ট করে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার হয় না। প্রপার হচ্ছে না, প্রপার হয় না, যে কোথায় কতক্ষণ লাগিয়ে রাখতে হবে। জি। এটা যদি আসলে আমাদের পরিপূর্ণ চিকিৎসার পদ্ধতিটা একটু যদি বলতেন আমাদেরকে, যে আসলে কতক্ষণ সেই লোশনটি লাগিয়ে রাখ, বিশেষ করে পারমিথ্রিন যেটা আপনারা ইউজ করে থাকেন, পারমিথ্রিনটা হোল ডে এটা করতে হবে, মানে অ্যাট লিস্ট আমরা বলি যে 12 আওয়ার্স 12 মিনিমাম, আওয়ার্স টু 24 আওয়ার্স 24 আওয়ার্স। এই সময়টা রাখতে হবে তার শরীরের মধ্যে। এটি কি আবার কি পুনরায় আবার repeat দেওয়া করতে যেতে পারে। হবে? যদি দেখা যায় শরীরের স্কিনের যে লিশনগুলি যদি পরিপূর্ণ না হয়, আবার একটা সেকেন্ড অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে। এবং খেয়াল রাখতে হবে পরিবারের অন্যান্য যারা আছে সদস্য যারা রয়েছে, সবাইকে একসঙ্গেই চিকিৎসাটা দিতে হবে। সেটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, যে যার হয়নি সেভাবে যে আমি কেন নিব, আমি কেন নিব, কিন্তু তার কাছ থেকে আবার দেখা যাচ্ছে পুনরায় সেই মাইটগুলো আবার মানে আবার সার্কোপ্লাস ফ্ল্যাপ করছে, স্ক্যাবি সেটা আবার দেখা যাচ্ছে সেই আবার শরীরের আবার মধ্যে। হচ্ছে। এটি একটি বিষয় চমৎকার করে বললেন। আমি একেবারে সাধারণ রোগবালাই যেটি নিয়ে কথা বলছিলাম, যে শিশুদের যদি জ্বর হয় বা কাশি সর্দি, যেটা আপনি বললেন যে তাদের বৃষ্টির প্রতি বা পানির প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে, এই ধরনের সাধারণ জ্বরের ক্ষেত্রে বাবা মাদের কি করা উচিত আসলে আমাদের শুরুতেই? বাচ্চাদের ওই জিনিসগুলো থেকে একটু বিরত রাখা দরকার এবং জ্বরের জন্য যথার্থ ওষুধ হলো প্যারাসিটামল, একেবারে আদর্শ ওষুধ প্যারাসিটামল। এটা তো খেয়াল রাখতে হবে যে ডোজটা খুব বেশি না হয়ে যায়। ডোজ অনেকে আবার কম দেয়, অনেকে আবার বেশি দেয়, হ্যাঁ, মাঝামাঝি একটা হইলে ভালো হয়, বুঝছেন। কম হলে তো জ্বরটা যাবে না, আর বেশি হলে তো এটা টক্সিসিটি। তবে একটা হইলেও প্যারাসিটামলের টক্সিসিটি অনেক বেশি ডোজ হইলে, জি, ধরেন আমরা 60 মিলিগ্রাম করে প্যারাসিটামল পার ডোজ দেই পার ডে, এটা যদি 150 ক্রস করে, অর্থাৎ প্রায় 2.5 গুণ বেশি হয়, তাহলে টক্সিসিটি হতে পারে, ডেভেলপ করতে পারে। সেফটি এটা অনেক বেশি, এটা উইন্ডোটা। মানে আমরা তো যদি ওজন হিসেবে করা যায় 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে আর কি, যে এজন্য এটা জানা উচিত। 60 মিলিগ্রাম 4 বারে 60, এক এক ডোজে 15। জি, সেটি বলছি যে বাচ্চাটির ওজনটি বাবা আমাদের জানা উচিত প্রথমত, এবং সেই অনুযায়ী এটাকে 15 দিয়ে গুণ করে যতটুকু হয় সেটা প্রতি ডোজে তারা দিতে পারে। এটা হিসাবটা কিন্তু সহজ করা যায়, অনেকেই আসলে এটি অনেকেই, যেহেতু এটা প্রতিনিয়ত করতেই হয়। প্যারাসিটামলের সাথে আসলে আর কি কি সাধারণ যদি কাশি থাকে বা যদি রানিং নোজ বা একটু নেজাল ব্লক থাকে, তাহলে কি কি সাধারণ একটু অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ, ফ্যাক্সোফেরাজিন পাওয়া যায় বা অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়। অনেক সময় নাক খোলার জন্য নেজাল ড্রপ পাওয়া যায়, জি, ওই ড্যালোমেটাজোলিন অথবা এগুলো যে ড্রপগুলো রয়েছে, যেগুলো নাকটা ক্লিয়ার রাখা খুব দরকার। নাক ক্লিয়ার না করলে বাচ্চারা বুক দূরে টানতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, ঘুমাতে পারবে না। নাকটা খুব ইম্পর্টেন্ট। এটির উপরে আপনারা আমি দেখেছি বিশেষ জোর দিয়ে থাকেন যে কোনোভাবেই যাতে নাকটি বন্ধ না থাকে। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নাক বন্ধ থাকলে আপনি ঘুমাতে পারবেন না। আর ওই মুখ দিয়ে শ্বাস নেওয়া অনেক বাচ্চারা ঠিকমতো পারে না, এটা সেটি আসলে হয়ে যায় এবং আরো বেশি জটিল হয়ে যায় পরিস্থিতিটি। কাজে খুব সাধারণ, অনেক সময় নরমাল স্যালাইন সলিউশন দিয়েও কিন্তু নাকটা খুলে রাখা যায়, খোলা যায়। ওই বাজারে পাওয়া যায় তো, নরমাল স্যালাইনই পাওয়া যায়, নরসোল নামে পাওয়া যায়, নরমাল স্যালাইন নামে পাওয়া যায়। একটা ড্রপ আছে যেটার দাম আমি বলি আগে ছিল 4 টাকা, এখন এটার দাম 20 টাকা ক্রস করছে, বুঝছেন। আচ্ছা, এত কস্টলি। আপনারা তো আসলে দীর্ঘদিন থেকে এই চিকিৎসা করে আসছেন। আমরা আরেকটি প্রবণতা আসলে আমরা দেখি, জ্বর আসলেই বাবা মার মধ্যে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রতি তাদের একটা
প্রবণতা যে অ্যান্টিবায়োটিক না দিলে আমার বাচ্চার জ্বর না, যায় এটা না, অনেকেই এটা কমপ্লেন করে। খুব ভালো ভুল ধারণা। এটা আসলে আপনারা কতখানি না, এটা ভুল চ্যালেঞ্জ ধারণা। ফেস করেন? এইটা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক দিবে একটা কোয়ালিফাইড ডাক্তারই, রেজিস্টার্ড ডক্টর। ওই ফার্মেসি থেকে কোনো অ্যান্টিবায়োটিক সেল করার কোনো অথরিটি ওই ফার্মেসি মালিককে দেয়নি। এবং রেজিস্টার্ড ডক্টর যদি মনে করে তার গলা দেখে, তার কান দেখে, তার মুখ দেখে যে কোথাও অনেক সময় কোনো রক্তের পরীক্ষা দেখে কোথাও একটা সোর্স অফ ইনফেকশন আছে, জি। সেক্ষেত্রে একমাত্র সে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, 80% ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, প্রয়োজন এটার হয় না। অপব্যবহার হচ্ছে অপব্যবহার আসলে। বেশি হচ্ছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমি চিটাং থেকে বলতেছি, পটাঙ্গা। জি, বলুন। হ্যাঁ জি, আমার বাচ্চার অ্যালার্জি, মানে গায়ে অ্যালার্জি হয়েছে। এখন অ্যালার্জির জন্য কি করণীয়? এটা আমি একটু বয়স জানতে কত বাচ্চাটির? বয়স কত? চাই। হচ্ছে 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর। আচ্ছা, ঠিক আছে। এবং অ্যালার্জি মানে অ্যালার্জি হচ্ছে যে মানে ফুলে ফুলে গেছে আর কি সারা হ্যাঁ, শরীর? চুলকান, ছোট ছোট চুলকায়, বিচির মতো পানি ছোট ছোট বের বিচি। হচ্ছে, মানে আমি বুঝতে পেরেছি। চুলকাচ্ছে খুব। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের একজন দর্শক পতেঙ্গা থেকে জানতে চেয়েছেন তার 2.5 বছর শিশুটির শরীরে ছোট ছোট গোটার মতো এবং সেখান থেকে পানি বের এবং ভীষণ রকমের চুলকায়। উনি ধারণা করছেন অ্যালার্জি। আসলে কি হতে পারে? এটা অ্যালার্জি হতে পারে। স্ক্যাবিসটা মোস্ট কমন, সবার আগে মাথায় নিতে হবে। স্ক্যাবিস। এটা আবার দেখতে হবে পরিবারের অন্যান্য সদস্যের এটা আছে কিনা। জি, আবার ছোট সদস্য বা বড় সদস্য সবারই ওইটা হতে পারে। এটা তো অত্যন্ত ছোঁয়াচে। জি, এটা চিকিৎসা করতে হলে পুরা পরিবারের সবাইকে চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসাটা যে ওষুধটা আমরা লাগাই সেটা থুতনি থেকে শুরু করে পুরা গায়ে লাগাতে হবে। জি, এবং ভালো করে লাগাতে হবে একেবারে। এবং লাগিয়ে 12 ঘন্টাতে 24 ঘন্টা শরীরের মধ্যে রাখতে হবে, জি, কমপক্ষে 12 ঘন্টা। জি। আমার মনে হয় যে উনি একজন নিকটস্থ একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে সহায়তা করে দেখা করে যে সরাসরি দেখে তারপরে ওষুধটা ওষুধটি নেওয়া প্রয়োগ উচিত। করতে পারেন, পারমেট্রিন। অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যাচ্ছে যে মাথাতেও অনেক সময় স্ক্যাবিসের কিছু প্রবণতা বা স্কাল্পেও থাকে, ফেসও থাকে। সেক্ষেত্রে আসলে কি পারমেট্রিন সেখানে দেয়া যায় কিনা? বা অনেক মাথায় দেওয়া যায়, মাথায় ফেসটা না দেওয়াই ভালো। ফেসে না দেয়াই ভালো, সেটি একটি বিশেষ সতর্কতা। জি, জি। আমরা আসলে আরেকটি বিষয় নিয়ে যেটা কথা বলতে চাচ্ছিলাম যে শিশুদের অনেক সময় দেখা যাচ্ছে যে সহজেই মানে শ্বাসকষ্টে আক্রান্ত হয়। অনেক শিশুই রয়েছে যে ভালো ছিল একেবারেই, একদিনের মধ্যেই ঠান্ডা লেগে তার মধ্যে একটা ক্রুপ বা এক ধরনের শব্দ হচ্ছে শ্বাস নেওয়ার সময়। এগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস। এটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলে একটা ভাইরাস আছে, হ্যাঁ, যেটাতে ব্রঙ্কিওলাইটিস হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিফোর দ্য এজ অফ 2 ইয়ার্স। জি, এবং এটাও অনেকটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসও একটা ছোঁয়াচে, পরিবারের অন্যান্য শিশুদের মধ্যে থেকে আসতে পারে। বা অন্য ছোট, আজকাল অনেক বাচ্চারা ছোটকালেই 4 বছরের নিচে বাচ্চা দেখা যায় তারা নার্সারিতে যায়, জি, জি, প্রি স্কুলে যায়, জি। ওখান থেকে তারা এটা নিয়ে নিয়ে আসতে পারে। আসতে পারতেছে। সেক্ষেত্রে কি আসলে অনেক সময় নেবুলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ নেবুলাইজেশনটা আসলে ভূমিকা আমরা থাকে বলে আপনার? অনেক বেশি ইউজ করতেছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা ডাক্তার না দেখে নেবুলাইজেশন দেওয়া ঠিক না। এবং আরেকটা জিনিস, ফার্মেসিতে গিয়ে নেবুলাইজেশন নিয়ে আসে, এটি কিন্তু আসলে এটা ক্ষতিকর ঠিক জিনিস নয়। এবং যে জিনিসটা ইউজ করে মাস্কটা, সেটা একটা কমন মাস্ক। তার শরীর ইনফেকশন না থাকলে অন্য ইনফেকশনটা তার শরীরে ঢুকাই দিচ্ছে। এটা একেবারেই এটা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল হয়। ইন্ডিভিজুয়াল মাস্ক থাকা উচিত। জি। এবং কেউ যদি এটা দিতে চায়, একটা মাস্কের খুব বেশি দাম না, আমার মনে হয় অ্যারাউন্ড 100 টাকার মতো, সেটা সংগ্রহ করে উঠে দেওয়া উচিত তাদেরকে। এটি কিন্তু একেবারে যথার্থ বলেছেন। আমরা এই প্রবণতাটি দেখতে পাই বিভিন্ন রকমের বাইরে নোটিশ লাগে এখানে নেবুলাইজেশন করা জি, হয়। জি, জি। এবং ওনার বাবা মারাও হয়তো বাসায় মেশিনটির দামও কিন্তু খুব বেশি মেশিনের না। দাম বেশি না, 2 থেকে 2,500 টাকার মতো মেশিন পাওয়া যায়। কারণ একটি বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের একটু সাপোর্ট সাপোর্ট লাগে। আর একটা নেবুলাইজেশন মেশিন ঘরে থাকলে ছোট বড় সবাই এটার সাহায্য নিতে পারে। সেটি নিতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আসলে ব্রঙ্কিওলাইটিস বা এই ধরনের ক্ষেত্রে কখন আসলে সতর্ক থাকা উচিত যে একটা রেড ফ্ল্যাগ সাইন যদি আমরা বলি যে এটা রেসপিরেটরি রেট বেশি হলে রেসপিরেটরি নিয়ে যাব আমরা? বাচ্চারা যখন খেতে পারবে না, ছোট বাচ্চা হলে বুকের দুধ টানতে পারবে না, এটি- বড় বাচ্চা হলে খাওয়াতে তার সমস্যা হবে, ঘুমাতে পারবে না, বুকটি restless দেবে থাকবে। যাবে যখন হ্যাঁ, শ্বাস নিতে যাবে। বুকটা অনেক বেশি। ওঠানামা সাধারণত একটা বাচ্চার, ছোট বাচ্চার 40 থেকে 60 থাকবে রেসপিরেটরি রেট, এটা অনেক সময় বেড়ে যায়। আমাদের অ্যাডাল্ট রেসপিরেটরি রেট যেরকম 20 থেকে 25, বাচ্চাদের থাকে 40 থেকে 60, তার চেয়ে বেশি হয়ে যায়। তারা দ্রুত হয়, শ্বাসের গতিটা বেড়ে যায়। বোঝা যায়।
এবং যদি জামাটা উঠে দেখা যায় যে চেস্ট খুব দ্রুত ওঠানামা করছে এবং বুকের ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে ইনগ্রোইন বলে স্টার্নাম যেটা আছে এটা ইনগ্রোয়িং হয়েছে, ভিতরে ঢুকে যাচ্ছে, এটা কাম্য নয়। এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে বাবা মাকে, এবং বাচ্চা তখন খেতে পারবে না, রেস্টলেস হয়ে যাবে একেবারে, দ্রুত আসলে তখন ডাক্তার শরণাপন্ন হতে হবে। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে এই সাধারণ সচেতনতার অভাবে বাসায় রেখে দেয়, ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়া, এবং বাচ্চাটি যখন খুব খারাপ হয়ে যায় তখন আসলে আর জটিল হয়ে যায়, খুবই জটিল হয়ে যায়। সেটি একটি বিষয়। আরেকটি কথা আপনি বললেন যে এই সময় বর্ষার সময় বা এই সময়ে অনেকেই যারা স্কুল গোয়িং চিলড্রেন রয়েছে তাদেরকে তো আসলে ঠেকিয়ে রাখা মুশকিল। রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ফুচকা কোনো কিছু মানে স্ট্রিট ফুডের প্রতি তাদের ভীষণ লোভ রয়েছে। এক্ষেত্রে কি পানিবাহিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে হেপাটাইটিস, টাইফয়েড, এগুলোর প্রবণতাটি কেমন? এগুলো আছে, বিশেষ করে বর্ষাকালে আপনার টাইফয়েডও পাওয়া যায়, ডায়রিয়াও পাওয়া যায়, এবং অন্যান্য জিনিসও পাওয়া যায়। এটা খাবার থেকে হচ্ছে, এটা সেই যে খাবারটা স্ট্রিট ফুডটা খাচ্ছে সেটা কন্টামিনেটেড। স্ট্রিট ফুডে যে জিনিসটা আমাদের যে পানিটি ব্যবহার ফুচকা তৈরি করতেছে, ফুচকার যে পানিটা সেটা দেখা যায় টেপ ওয়াটার বা একটা ইয়ের পানি থেকে নিয়ে আসছে সাধারণ থেকে বয়েলড ওয়াটার না, বা নট স্টেরিলাইজেশনের কোনো প্রশ্নই আসে না এখানে। সেইখান থেকে তারা এইটা কন্টামিনেশনটা হচ্ছে। সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে স্কুলগুলো বাচ্চাদেরকে এই ফুচকা খাওয়া থেকে মানে এটা কঠিন কাজ, যদিও প্যারেন্টসের পক্ষে খেয়াল রাখতে হবে এটা না দেওয়াই। ফুচকা তো ঘরে বানিয়ে খাওয়ানো যায়, ফুচকা বানানো কিন্তু কঠিন কিছু না, ওর মধ্যে একটু জিনিসপত্র দিয়ে দিলেই খাবার হয়ে যায়। সেটা ঘরেই তৈরি করা সেফলি যদি সেটি তৈরি করা যায়, তাদের মনটিও ভরবে, বাইরের খাওয়ার প্রবণতাটিও কমবে। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছিলাম যে ডায়রিয়ার ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারেই গ্রামে বা একেবারে রুরাল এরিয়াতে থাকেন, একটি সময় তো ডায়রিয়ার কারণে অনেক শিশু প্রাণ হারাতো যে হচ্ছে, কিন্তু এখন তো খাবার স্যালাইনের যে এটি সবাই মোটামুটি কম বেশি জানেন। তো এই স্যালাইন খাওয়ানোর বিষয়টি নিয়ে যদি একটু বলতেন যে আসলে কখন আসলে খাওয়াবেন, কতটুকু পরিমাণ খাওয়াবেন। ডায়রিয়া শুরু হলে দেখতে হবে যে বাচ্চাটার পেশাবটা কেমন হচ্ছে। পেশাব যদি কমে যায় শরীরে, ধরেন একটা ছোট বাচ্চা 6 বার থেকে 8 বার পেশাব কমে 24 ঘন্টায়, সে যদি কমে যায় ধরে নিতে হবে তার পানি শূন্যতা হয়েছে, সেক্ষেত্রে তাকে খাওয়ার স্যালাইন আপনাকে খাওয়াতে হবে অবশ্যই, যাতে করে পেশাবের ইয়েটা ঠিক থাকে। এটি একটি প্যারামিটার হতে পারে, মানে যে পেশাবের ইয়ে অবজারভেশন যে পেশাব ঠিকমতো করছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। এবং এটা তবে শহরের বাচ্চাগুলি আজকাল যেটা হয়েছে তারা প্যাম্পার্স ইউজ করে, এই জন্য বুঝতে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটি নিয়ে আমরা আসবো, সেই বিষয়টি নিয়ে কিভাবে সেটি করা যায়। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমার ভাইয়ের ছেলের ওই স্ক্যাবিস নামের যে রোগটা। হ্যাঁ, বয়স কত ওর? ওর বয়স এবার এসএসসি দিয়েছে। এসএসসি দিয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি সমস্যা হচ্ছে বলেন, স্ক্যাবিস রোগটি নিয়ে বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, ছোট ছোট দানার মতো বের হচ্ছে গোটা শরীরে, চুলকাচ্ছে। আর হচ্ছে মানে এই বিষয়ে কোন চিকিৎসা দিলে বা কেমন ইয়ে করলে ভালো হবে? জি ঠিক আছে, আমরা চেষ্টা করছি উত্তরটি দেওয়ার জন্য। স্যার, একই আসলে বিষয় আমি তো বললাম যে সারা দেশেই কিন্তু এই প্রবণতাটি অনেক বেশি। স্ক্যাবিসটি কেন জানি এবার খুব বেশি ছড়িয়ে গেছে, খুব আলোচনায় আসছে। এসএসসি পরে তার জন্য আসলে ট্রিটমেন্ট প্ল্যান তো কি হতে পারে একটু যদি সংক্ষেপে বলেন। ওই যে আমরা বললাম আগে যেটা, মানে স্ক্যাবিউল যেটা পাওয়া যায় ট্রেড নেম হিসাবে, এটা ইউজ করতে পারে, এবং একেবারে মুখ বাদে পুরো শরীর, মানে একেবারেই মানে আঙ্গুলের চিপায় যেসব জায়গায় দিতে হয় সব প্রত্যেকটি ইঞ্চিতে জায়গায় জায়গায় ভালো করে দিতে হবে। যদি 2টি টিউব লাগে 2টি টিউব ব্যবহার করতে হবে। অনেকে করেন কি, একটি টিউব কিনে অতটুকু যতটুকু হয় অথবা অল্প অল্প করে লাগান, সেটি করা যাবে না, পুরো শরীরে লাগাতে হবে। লাগালে এবং অ্যাটলিস্ট মিনিমাম 12 থেকে 24 ঘন্টা সেটি রাখতে হবে। যদি হাত ধুয়ে ফেলে সেখানেও লাগাতে হবে, এই তো। একই সঙ্গে আরেকটি কথা জানতে চাই, অনেক ক্ষেত্রে ওরাল কিছু ওষুধ অনেকে ব্যবহার করে থাকে, আইভারমেকটিনের একটি ব্যবহার কি এখানে অনেক ক্ষেত্রে করা যাবে? আসলে কিছুদিন হয়েছিল, কিন্তু এটা পরে আর এটা হচ্ছে না, কন্টিনিউ করছে না, এটা অত রিকমেন্ডেড না। তাহলে আমার মনে হয় যে ওষুধ এবং পরিধেয় খাদ্য মানে পরিধেয় বস্ত্রগুলো যদি ভালো করে গরম পানি, একদম ফুটন্ত গরম পানিতে ধুয়ে ফেলে, তাহলে কিন্তু এই স্ক্যাবিসের জীবাণু সিদ্ধ করে ফেলা। বলি গ্রাম অঞ্চলে
ইয়েতে সোডা দিয়ে সিদ্ধ করে ফেলা। সোডা দিয়ে সিদ্ধ করে ফেলা, right? সোডা একটা খুব ভালো ইয়ে আর কি। আচ্ছা, কারণ এই যে জীবাণুগুলো সার্কোপটিস স্ক্যাবি, ও সাধারণত 85 ডিগ্রিতে ওরা মারা যায়, এটি করতে হবে। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম, যে আমরা একেবারে শেষের দিকে যে বাচ্চাদের ডায়রিয়ার কথা বলছিলাম, যে খাবার স্যালাইনটি একেবারেই গুরুত্বপূর্ণ, বাবা মারা কতটুকু খাওয়াবেন সেটি আপনি বললেন। যে বা শহরের বাচ্চাদের ক্ষেত্রে অনেকে প্যাম্পার্স ব্যবহার করে, ইউরিনের পরিমাণটি ওইভাবে পরিমাপ করা যায় না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? বেশি ডায়রিয়া হয়ে গেলে প্যাম্পার্সটা কিছুদিনের জন্য অফ রাখা ভালো। একেবারে দেখা উচিত যে পায়খানার ইটা কেমন দেখতে, পায়খানাটা, পায়খানার স্টুল আছে কিনা, না শুধু ওয়াটার হচ্ছে। তো শুধু ওয়াটারে ডায়রিয়া হলে আমরা অন্যদিকে চিন্তা করতে পারি যে কলেরার প্রকোপও বাচ্চাদের হয়, বুঝছেন। আমরা রিসেন্ট পাস্টে কলেরার আউটব্রেক দেখছি ঢাকা শহরে, প্রচুর বাচ্চা কলেরা হয়েছে। স্টুলের দেখে কলেরা কিনা এটা বোঝা যাবে একদম, মানে চাল ধোয়া পানি যাকে বলে, বুঝছেন, মানে সিগনেচার, মানে আর কি ডায়াগনস্টিক। আমরা আসলে আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে, সেটা শিশুদের খাবার দাবার নিয়ে। বিশেষ করে এই সময়ে শিশুদের খাবার দাবার, বাচ্চারা তো মানে সবজি খেতে চায় না। প্রথমত তারা একেবারে মাংস নির্ভর, আজকালকার শহরের বাচ্চাগুলো বাইরের ফাস্টফুডের উপর তারা অনেক বেশি আকর্ষিত, এবং চিপস, তারপর বিভিন্ন রকমের কোমল পানীয় যেগুলো রয়েছে সেগুলোর প্রতি। এগুলোকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মানে বাচ্চাদের খাবার দাবারের ব্যাপারে যদি একটু বলতেন আমাদের। এটা আসলে যেটা বললেন ডিফিকাল্ট, বাচ্চাদের এই যে চিপস, বাচ্চাদের জুস, এগুলি বা অন্য যেগুলি আছে, খুবই ডিফিকাল্ট জব। তবে চেষ্টা করতে হবে প্যারেন্টসদের। আবার ছোটোকাল থেকে যদি অভ্যাস করা যায় যেটা আমি দিব না, তাইলে আর বড় হয়ে তারা এটা চায় না। ছোট অ্যাট হোম স্টার্ট করতে হবে, যে শুরু থেকে স্টার্ট করতে হবে, অভ্যাসটা ওইভাবে গড়ে তুলতে হবে যে আমি হোমমেড খাবার খাওয়াবো, হেলদি খাবার খাওয়াবো, সেটাই উত্তম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের খাবার খেয়েই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে আজকাল যে এই বর্ষাকালে দেখবেন রাস্তার পারে ফুচকা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের চটকদার খাবার বা বিভিন্ন মজার খাবার, ওগুলি খেয়ে নিয়ে বাচ্চারা দেখা যায় ঘরে এসে তার হয় ভমিটিং হচ্ছে না ডায়রিয়া হচ্ছে, বা উভয়টাই তারা আক্রান্ত হয়ে পড়ে একেবারে। তা আমাদের আসলে এই প্রবণতাটি শুরু থেকেই শুরু করতে হবে, একেবারে ছোট বাচ্চাদেরকে, যে খাদ্যাভ্যাসটি যাতে সঠিকভাবে সুষমভাবে গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন আহমেদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং চমৎকার কিছু পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শিশুদের কিছু সাধারণ রোগবালাই নিয়ে কথা বলেছি। বিশেষ করে এই বর্ষাকালে স্ক্যাবিস এটি একটি ছড়িয়ে পড়েছে, আমরা তার থেকে পরিত্রাণের উপায়টি কি সেটি ভীষণ ছোঁয়াচে, সেটি যদি একজনের হয় তাহলে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে, দ্রুত চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে আমরা শিশুদের বাইরের যারা স্কুল গোয়িং রয়েছে তাদের বাইরের খাবার প্রবণতার নিয়েও আমরা কথা বলেছি। বাইরের যে কন্টামিনেটেড যে ফুডগুলো রয়েছে, পানির বিষয়ে সতর্ক, সেগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই বর্ষায় সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার যত্ন নিই, ভালো থাকবেন।